নারী খেলা দেখতে গেছে, এটাই ছিল ওই সমাজসেবা সম্পাদকের সবচেয়ে বড় অন্তর্জালাটা, এবং সেই জ্বালাটাই আসলে সে ঢাললো হচ্ছে তার এই ধরনের লাঞ্ছনা করার মধ্য দিয়ে। এই যে কারো গোপন ভিডিও করা, প্রাইভেসি লঙ্ঘন করা, এটা অপরাধ। এটা একটা ছাত্র প্রতিনিধি বুঝতে পারছেন না সে কিভাবে ছাত্র প্রতিনিধি হলো, আর এখন পর্যন্ত কেন সে কোনো শোকজ পেল না, সেটাই আসলে প্রশ্নের বিষয়। তাদের রাজনৈতিক আদর্শই এটা, যেখানে তারা দেখেই নারীকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখেন। গতকাল শহীদুল্লাহ হলে এক দম্পতি, দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমাদের অ্যালামনাই, তারা খেলা দেখতে গিয়ে যে ধরনের হেনস্থার শিকার হয়েছে, এবং নারী যে আপুটা আসলে উপস্থিত ছিলেন তার সাথে যেই ম্যানারে কথা বলা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই লজ্জাজনক। এবং আমরা জানি যে কিছুদিন পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, 1 জুলাই আসতে যাচ্ছে। তখন আমরা কথায় কথায় বড় বড় স্টেটাস দেখি যে কত অর্জনের এই বিশ্ববিদ্যালয়, কিন্তু এই যে ঘটনাগুলো, এগুলো আসলে প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন এখন একটা জায়গায় গিয়ে ঠেকে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এমন সব মানুষজনকে সামনে আসতে, যারা জানে না যে ন্যূনতম ম্যানার কতটুকু আরেকজন শিক্ষার্থীর সাথে, একজন সাবেক শিক্ষার্থী, একজন অ্যালামনাইয়ের সাথে কথা বলার। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারিমের আমল থেকে এখন পর্যন্ত যতগুলো মবের ঘটনা আমরা দেখেছি, মবের সাথে শিবির নেতা যুক্ত, এটা খুবই এই দুটো শব্দ এখন আর আলাদা করা যায় না, এটা এইভাবেই আসে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কেন আসে? তার কারণ হচ্ছে তাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে নারীকে এই চোখেই দেখে। ওইখানে কেন একজন নারী খেলা দেখতে গেছে, এটাই ছিল ওই সমাজসেবা সম্পাদকের সবচেয়ে বড় অন্তর্জালাটা, এবং সেই জ্বালাটাই আসলে সে ঢাললো হচ্ছে তার এই ধরনের লাঞ্ছনা করার মধ্য দিয়ে। এগুলোর পরিত্রাণের যে আমরা কথা বলি, সেই পরিত্রাণ আমরা কিভাবে পাবো? দেখেন, প্রায় 24 ঘন্টা পার হতে চলছে, এখনও আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নিয়ে কোনো হেলদুল নাই। আমরা দেখছি যে ওই সমাজসেবা সম্পাদক ভিকটিম ব্লেমিং করে এবং নানাভাবে নিজেকে ভিকটিম প্রমাণ করার জন্য বড় বড় স্টেটাসও লিখছে। সে মনে করে থাকে যে এই ধরনের কর্মকাণ্ড ঘটানোটা স্বাভাবিকই। সে এই ধরনের হুমকিও কিন্তু দিয়েছে যে আমরা আপনার ভিডিও করলে এটা আপনার জন্যই বাজে হবে। তাহলে এই যে কারো গোপন ভিডিও করা, প্রাইভেসি লঙ্ঘন করা, এটা অপরাধ। এটা একটা ছাত্র প্রতিনিধি বুঝতে পারছেন না সে কিভাবে ছাত্র প্রতিনিধি হলো, আর এখন পর্যন্ত কেন সে কোনো শোকজ পেল না, সেটাই আসলে প্রশ্নের বিষয়। এইটার পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে, দেখেন এই যে জুলাই আসতে চলছে, আমরা একটা জুলাই পার করে আসছিলাম, যেই জুলাই আমরা শুনছি যে মেয়েরা হলের তালা ভেঙে বেরিয়ে পড়ছে, আর এখন আমরা শুনছি যে আপনি মেয়েকে নিয়ে বেরিয়ে যান। এই ধরনের অবমাননাকর কথাবার্তায় একজন সেবা সম্পাদক দিয়েছে, এবং তাকে কোনোভাবে এখনো জবাবদিহিতার আওতায় আনা যায়নি। আপনারা জানবেন যে জামাত শিবির আসলে সেই দল যে অভ্যুত্থানের পরবর্তী সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের একটা প্রোগ্রামে এক নারীকে লাথি মারছিল। সেই দলই হচ্ছে শিবির, এবং সেই দলের একজন নেতাই হচ্ছে গতকালের ঘটনাটা ঘটিয়েছে। সুতরাং তাদের রাজনৈতিক আদর্শই এটা, যেখানে তারা দেখেই নারীকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে, তারা মনেই করে এরা উঠকো, তো এরা কোনো খেলার মাঠে আসছে, এরা খেলা দেখছে, এই জিনিসগুলো তারা নিতে পারে না, এবং সেই জায়গা থেকে কিন্তু সেই ধরনের আচরণ করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে প্রশাসন এর বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে। এই অবস্থানটা না নিতে পারলে আমরা দেখতে পারবো যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটবে। তাদের দলীয় নীতিটাই হচ্ছে নিপীড়কদের সংবর্ধনা দেওয়া, তাদের দলীয় নীতিটাই হচ্ছে নারী বিদ্বেষী আচরণ, তাদের দলীয় নীতি হচ্ছে নারীকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করা, এবং এইটারই প্রতিফলন আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মনে আছে যে ডাকসুর ভিপি জোর গলায় বলেছিলেন যে ডাকসু বা ছাত্র সংসদের কেউ যদি কখনো কোনো নিপীড়নের ঘটনায় যুক্ত থাকে, তাহলে সে তাকে থানায় সোপার্দ করে দিয়ে আসবে। আমরা দেখলাম গতকালের ঘটনা, এখন পর্যন্ত আমরা ডাকসু থেকে কোনো বক্তব্য পাইনি। আমরা দেখলাম গতকাল কি ঘটনা ঘটেছে, আমরা দেখিনি যে আসলে সাদিক কায়েম তাকে ধরে নিয়ে, ওই সমাজসেবা সম্পাদককে ধরে নিয়ে থানায় দিয়ে আসতেছে। আমরা দেখিনি যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমরা ঠিকই দেখেছিলাম যে অর্ণবকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছিল, একটা গোষ্ঠী সেটা করেছিল, সেখানে এস এম ফরহাদ উপস্থিত ছিলেন, সে গিয়েছিলেন, এবং সে পরবর্তীতে নানা ব্যাখ্যা উপস্থাপন করেছেন, কিন্তু সে গিয়েছিলেন। কিন্তু আমরা এখন এটা দেখি না। এইটা মূলত জামাত শিবিরের রাজনীতির ধরন, তাদের আদর্শ। তারা সবসময় থাকবে হচ্ছে নিপীড়কের পক্ষে, নিপীড়ন করবে, ব্যাপক নারী বিদ্বেষী আচরণ করবে, এবং এইটা নর্মাল এটিকেট, একজন মানুষকে প্রতি শ্রদ্ধাবোধ রেখে কথা বলা, সেটা আসলে তাদের মধ্যে নাই দেখেই তাদের উপর থেকে নিচ পর্যন্ত প্রতি স্তরে প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে এই আচরণের প্রতিফলন ঘটে। আপনার যদি জামাত শিবির করতে হয়, তাহলে আসলেও আপনার মনস্তত্ত্ব হতে হবে একজন নিপীড়কের মনস্তত্ত্বের মতো, আপনার মনস্তত্ত্ব হতে হবে একজন গণহত্যাকারী মনস্তত্ত্বের মতো, এবং প্রত্যেকটা জিনিসকে জায়েজ করতে হবে হচ্ছে আপনার ধর্ম ব্যবসার মাধ্যমে।